আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব পার্ট 19 আজিকার শিশু। কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। চলো আমরা পড়ে দেখি কি আছে। দেখো, আজিকার শিশু সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক ভাদিয়ানি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাঁধি প্রীতি ডোর। অংশ বিশেষ। দেখি আমরা এই পাঠে থেকে আমাদের আর কি কি পড়তে হবে। দেখো, শব্দ শিখি। গগন, গগন শব্দের অর্থ আকাশ। কাহিনী, কাহিনী শব্দের অর্থ গল্প বা ঘটনা। মেরু, মেরু শব্দের অর্থ পৃথিবীর প্রান্ত। অনুশীলনটা আমাদের কি রয়েছে? 1 নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। গগন, গগন শব্দের অর্থ কি? গগন শব্দের অর্থ আকাশ। কাহিনী, কাহিনী শব্দের অর্থ ঘটনা। প্রীতি, প্রীতি শব্দের অর্থ ভালোবাসা বা প্রেম। অজানা, অজানা শব্দের অর্থ জানা নেই এমন। দেখো 2 নম্বরে রয়েছে খালি জায়গায় শব্দ বসাই। এখানে রয়েছে গগন, কাহিনী, অন্ধকার, অজানা। ক নম্বরে আছে কোন ঢেস শোনাতে চাও, অর্থাৎ কোন কাহিনী শোনাতে চাও। খ নম্বরে আছে গল্পটি আমার ঢেস নয়, গল্পটি আমার অজানা নয়। গ নম্বর ঢেস কেটে গেছে আলো ফুটেছে। কি হবে তাহলে? অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে। সূর্য এখন মধ্য গগনে, অর্থাৎ সূর্য এখন মধ্য আকাশে। 3 নম্বরে রয়েছে ঘরের ভিতর থেকে শব্দ নেই, খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি। এখানে রয়েছে প্রীতি, ঘুড়ি, শরীর, পাখি। ক নম্বরে আছে শিশুরা আকাশে ঢেস উড়াচ্ছে। শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। ঢেস ভালো থাকলে মন ভালো থাকে, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে। ঢেস ও শুভেচ্ছা রইল, অর্থাৎ প্রীতি ও শুভেচ্ছা রইল। ভোরে ঢেস ডাকে, ভোরে পাখি ডাকে। তোমাদের সুবিধার্থে পাশে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। দেখো 4 নম্বরে রয়েছে বাক্য বলি ও লিখি। অভাব, অভাব দিয়ে আমরা কি বাক্য বানাতে পারি? স্বাস্থ্য সচেতনতার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। ফসল, আমাদের জমিতে অনেক ফসল ফলেছে। দাদু, কাহিনী, কাহিনীতে কি লিখতে পারি? দাদু খুব সুন্দর করে কাহিনী বলে। পরিচয়, আমার এখনো সবার সঙ্গে পরিচয় হয়নি। 5 নম্বরে কি বলতে পারি? বলি ও লিখি। ক নম্বরে রয়েছে আমরা লেখাপড়া করব কেন? উত্তর কি হতে পারে? আমরা ভালো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করব। কিভাবে আমরা অন্ধকার দূর করব? আকাশের আলো ভেদে এনে আমরা অন্ধকার দূর করব। পৃথিবীকে কিভাবে সুন্দর করে যায়? পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায়। 6 নম্বরে রয়েছে আগের চরণটি বলি ও লিখি। তাহলে এখানে তোমাদের প্রথম চরণ দেয়নি এবং পরের চরণ দেওয়া হয়েছে। তার মানে প্রথম চরণে কি লিখতে পারি? দেখো তোমাদের রয়েছে তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। তাহলে তার আগের লাইনটি হবে আমরা যখন আকাশের তলে উড়ে আছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার। 7 নম্বরে রয়েছে একই অর্থে শব্দ লিখে, অর্থাৎ যাকে বলা হয় সমার্থক শব্দ। অর্থাৎ তোমাদের একজনের যেমন কয়েকটি নাম আছে, ঠিক তেমনি আমরা যুগকেও কয়েকটি নামে চিনি। যেমন যুগ দিয়ে আর কি কি নাম আছে যুগের? কাল, আমল।
গগন, গগনে আরো কি কি নাম রয়েছে, যেমন আকাশ, আসমান। কিরণ, আলো, আলো আলো দিয়ে আরো কি কি রয়েছে শব্দ, কিরণ, আলো। অন্ধকার, অন্ধকারকে আমরা আরো কি কি নামে চিনি, আধার, তিমির। জগৎ, জগৎকে আরো কি কি নামে চিনি, পৃথিবী, দুনিয়া। 8 নম্বরে রয়েছে কবিতাটি না দেখে বলি ও লিখি। 9 নম্বরে রয়েছে বুঝে নেই। পাতালপুরী, মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু, পৃথিবীর উত্তর প্রান্ত। দক্ষিণ মেরু, পৃথিবীর দক্ষিণ মেরু। অর্থাৎ আমাদের পৃথিবীর দুইটা মেরু রয়েছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। প্রীতিডোর অর্থ কি হতে পারে, ভালোবাসার বন্ধন। আগের যুগ ও বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লিখি। তাহলে আগের যুগে কি ছিল, আগের যুগে পুতুল খেলা হতো। বর্তমান যুগে দেখি হবে, বর্তমান যুগে অনেক লেখাপড়া করা হয়। আগের যুগে আকাশে ঘুড়ি ওড়ানো হতো, বর্তমান যুগে গগন জুড়ে কলের জাহাজ চালানো হয়। আগের যুগে শিশুরা জিন, পরী, দেও, ডানার গল্প শুনতো, বর্তমান যুগে অন্ধকার দূর হয়ে আলো আসবে। এই হচ্ছে তোমাদের বইয়ের সম্পূর্ণ পাঠ। আমরা এখানে পরীক্ষার জন্য অতিরিক্ত কিছু এই পাঠ থেকে দেখব। তো এখন আমরা এখান থেকে কিছু অতিরিক্ত কিছু দেখব যা আমাদের দরকার। এখান থেকে আমরা বাক্য গঠন দেখতে পারি। দেখো কি আছে, কাহিনী, কাহিনী কি বাক্যমতি দাদু প্রতিদিন আমাদের রূপকথার কাহিনী শোনান। পুতুল, পুতুল দিয়ে কি শব্দ বানাতে পারে, রিমি পুতুল দিয়ে খেলা করছে। লেখাপড়া, খোকা মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। আকাশ, আকাশে রং বেরঙের ঘুড়ি উঠছে। আলো দিয়ে, সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। পাখি, বইমেলা থেকে তিনি একটি পাখি কিনেছেন। অজানা, বই পড়লে বিশ্বের অজানা তথ্য জানা যায়। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তো এখানে আমরা কিছু প্রয়োজনীয় বিপরীত শব্দ দেখে নেই এই পাঠ থেকে। আকাশ, আকাশের বিপরীত পাতাল। উত্তর, দক্ষিণ, জানা, অজানা। আলোর বিপরীত অন্ধকার, অভাব, সচ্ছলতা, রাঙা, মলিন, চলা, থামা। এগুলো হচ্ছে বিপরীত শব্দ এই পাঠের। তো আমরা আরো প্রয়োজনীয় কয়েকটি যুক্ত বর্ণ দেখে নিব, যেমন তয় তয়। যুক্ত বর্ণ তয় তয়ের কি হয়, ত যোগ ত, উত্তর। যুক্ত খ দিয়ে কি হয়, ক যোগ মূর্ধন্য ষ, তাহলে দ। যুক্ত খ ঋষিকের কি, মূর্ধন্য দক্ষিণ। দন্ত্য নয় দয়, দন্ত্য ন যোগ ধ, অন্ধকার। প রফালা, তাহলে প যোগ রফালা। প্রীতি ঢোর, লয় পয়, ল যোগ প, গল্প। দন্ত্য নয় তয়, দন্ত্য ন যোগ ত, প্রান্ত। চয় ছয়, চ যোগ স, স্বচ্ছ। আশা করি তোমাদের পাঠ থেকে এইটুকু পড়লেই কমন আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব পার্ট 21, হযরত আবু বকর রাদিয়াল্লাহু। চলো আমরা শুরু করি। আরবের মরুপ্রান্তর, দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সেই বালুর উপর হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ আমার ক্রীতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকর রাদিয়াল্লাহু এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন, তারপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু। তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সেই সময় আরবের ক্রীতদাস প্রথা ছিল। মনিবরা ক্রীতদাসদের অনেক নির্যাতন করত। আবু বকর রাদিয়াল্লাহু অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সহচর। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে।
এক সময়ে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেই সময় তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু শিশুকাল থেকে কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা হন। মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষদের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয় তিনি সেই খেয়াল রাখতেন। এরপরে রয়েছে শব্দ শিখি। প্রান্তর। প্রান্তর শব্দের অর্থ খোলা জায়গা। তপ্ত শব্দের অর্থ গরম। উত্তপ্ত শব্দের অর্থ অতিশয় তপ্ত। ক্রুদ্ধ রেগে যাওয়া। মনিব মালিক। ক্রীতদাস অর্থ কেনা গোলাম। মুয়াজ্জিন যিনি মসজিদে আযান দেন। আহ্বান ডাক। সহচর সঙ্গী। হিজরত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কোষাগার যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়। দেখি আমরা অনুশীলনীতে কি রয়েছে। ১ নম্বরে যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। প্রান্তর থেকে দৈন্ত নয় ত সমান সমান দৈন্ত ন যোগ ত একটা শব্দ কি হয় অন্তর, আরেকটি কি হতে পারে অন্তহীন। তারপর রয়েছে মুক্ত। মুক্তর কয় তয় ক যোগ ত কয় তয় দিয়ে কি শব্দ হয় রক্ত সিক্ত। মক্কা কয় কয় সমান সমান ক যোগ ক আক্কা বা ছক্কা। জ্ঞান উময় ইয় বর্গীর জয় ইয় বর্গীর জ যোগ ইয় বিজ্ঞান জ্ঞানী। তারপরে রয়েছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি ঘরে বসায়। ক নম্বরে রয়েছে দুপুরের রোদে বালু দেশ হয়ে আছে। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। খ নম্বর আবু বকর রাদিয়াল্লাহু এর মনে দেশ হলো, দয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু এর সুললিত কণ্ঠে দেশ ধ্বনিত হয়, আজান ধ্বনিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সহচর। এক সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয় কাফেররা। আবু বকর রাদিয়াল্লাহু অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে, রাজকোষের। দেখো তোমাদের সুবিধার্থে এই পাশে সবগুলোর উত্তর দিয়ে দেওয়া আছে। ৩ নম্বরে রয়েছে বাক্য লিখি। হিজরত। হিজরত শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। মহানবী মক্কা থেকে মদিনা হিজরত করেন। আজান। নামাজের পূর্বে আজান দিতে হয়। সহচর। তার কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে। অত্যাচার। সেনারা এদেশে অত্যাচার চালিয়েছিল। অসহায়। তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। এখানে তোমরা তোমাদের মতো তৈরি করতে পারো ইচ্ছে মতো। এরপর ৪ নম্বরে বিপরীত শব্দ জেনে নেই। উত্তপ্ত। উত্তপ্তের বিপরীত ঠান্ডা। শাস্তি বিপরীত ক্ষমা। মনিব দাস। কল্যাণ অকল্যাণ। জন্ম মৃত্যু। ৫ নম্বরে রয়েছে উত্তর বলি ও লিখি। ক নম্বর তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল। তপ্ত বালুর উপর হযরত বেলাল রাদিয়াল্লাহুকে শুইয়ে রাখা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু। তারপরের প্রশ্ন হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন। তিনি মৃত্যুর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেছিলেন তার মেয়েকে বলেছিলেন, আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। তো তোমাদের সুবিধার্থে এখানে উত্তর দিয়ে দেওয়া আছে পাশেই। তারপরে দেখি আমরা কি আছে। ৬ নম্বর
সঠিক উত্তরটি বলি ও লিখি। তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। কৃতদাস অর্থ কি? কৃতদাস শব্দের অর্থ কেনা গোলাম। ৭ নম্বর রয়েছে মূল পাড় দেখে বিরাম চিহ্ন বসায়। আরবের মরু প্রান্তরে দুপুরের রোদে বালু তপ্ত হয়েছে, অর্থাৎ এগুলায় কোথাও কোনো দাড়ি কমা দেওয়া নেই, সেগুলো তোমাদের দিয়ে লিখতে হবে। তো আমরা এখানে উত্তর দেখি, আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তিনি দেখলেন একটা কমা উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কি করেছে এই যুবক, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? তো এই হচ্ছে তোমাদের বইয়ের পাঠ। আমরা এখন বইয়ের বাইরে অতিরিক্ত কিছু দেখব। চলো দেখি। তো এই জন্য প্রথমেই থাকবে হচ্ছে কিছু যুক্ত বর্ণ, প্রয়োজনীয় কিছু যুক্ত বর্ণ। দেখি আমরা যুক্ত বর্ণগুলা কি কি আছে। ধ্বনি, দয় ভয়, দ যোগ ব, শব্দ কি হয়? ধ্বংস, বিধ্বস্ত। মোহাম্মদ, ময় ময়, ম যোগ ম, আম্মা সম্মান। মূর্ধন্য ষ ট, মূর্ধন্য স যোগ ট, নিষ্ঠ বলিষ্ঠ। ছে, চয় ছয়, চ যোগ ছ, স্বচ্ছ ইচ্ছা। শাস্তি, দন্তে স যোগ ত, শাস্তি। তারপরে রয়েছে কি বাম থেকে ডান, অর্থাৎ মিলান্তি। তাহলে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু এর মনে দয়া হলো। তো এই হচ্ছে তোমাদের অতিরিক্ত কিছু। আশা করি এখান থেকে তোমাদের কমেন্ট পড়বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পার্ট ২১ আমার পণ কবিতা। চলো আমরা শুরু করি। দেখো প্রথমে কি রয়েছে, আমার পণ। লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হালা। তো তোমাদের এইটুকু বললেই পরীক্ষার জন্য হয়ে যাবে। মোট কবিতার হচ্ছে ৮ লাইন এবং কবির নাম আর হচ্ছে কবিতার নাম ২ লাইন, মোট হচ্ছে ১০ লাইন। তোমাদের পরীক্ষায় ১০ লাইন আসবে। আমরা দেখি এরপরে কি আছে। দেখো এরপরে রয়েছে শব্দের অর্থ। আদেশ, আদেশ শব্দের অর্থ হুকুম। হেলা শব্দের অর্থ অলসতা। কভু, কভু শব্দের অর্থ কখনো। ফাঁকি, ধোঁকা। গুরুজন শব্দের অর্থ বয়সে বড় মানুষ। তারপর রয়েছে কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি, এটা তোমরা সবাই চেষ্টা করবে। বাক্য লিখি। সারাদিন, আমি সারাদিন আনন্দে থাকি। ভাই বোন, আমরা ২ ভাই বোন। খেলা, ফুটবল খেলা আমার প্রিয়। লোভ, লোভ করা মহাপাপ। বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই। পরের চরণটি বলি ও লিখি, অর্থাৎ তোমাদের আগের চরণ দেওয়া রয়েছে, তোমাদেরকে পরের চরণ লিখতে হবে। দেখো কি রয়েছে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপরে রয়েছে সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। এরপরের লাইন কি হবে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। তারপর রয়েছে ঝগড়া না করি যেন কবু কারো শোনে। পরবর্তী লাইন হবে সকালে উঠিয়ে আমি বলি মনে মনে। এরপরে রয়েছে বাম পাশের সাথে ডান পাশ মিল করি। দেখো সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, একসাথে থাকি যেন সবে মিলেমিশে, সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, আমি যেন সেই কাজ করি ভালো মনে।
ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। আমরা দেখি এরপরে কি রয়েছে। লিখি কি করব এবং কি করব না। কি করতে পারি? ১ নম্বরে আমি বড় হয়ে সবার উপকার করব। ২ নম্বর রয়েছে গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলব, দেশ ও জাতির কল্যাণে কাজ করব। এবং কি কি করব না সেগুলো হচ্ছে আমি বড় হয়ে কারো ক্ষতি করব না, গুরুজনদের আদেশ নির্দেশ অমান্য করব না, দেশ ও জাতির অকল্যাণ হয় এমন কিছু করব না। এরপর রয়েছে বলি ও লিখি, অর্থাৎ তোমাদের প্রশ্ন কখন ঘুম থেকে উঠব। কখন আমরা ঘুম থেকে উঠব? সকালে ঘুম থেকে উঠব। সারাদিন কিভাবে চলবো? সারাদিন আমি ভালো হয়ে চলবো। গুরুজনরা যেসব আদেশ করবেন আমি সেগুলো ভালো মনে পালন করব। কাদের কথা মেনে চলবো? গুরুজন তথা পিতামাতা, শিক্ষক শিক্ষিকা যারা আমাদের চেয়ে বয়সে বড় তাদের কথা মেনে চলবো। সুখী হব না কখন? সুখী হব না কখন? কারো দুঃখ দেখে সুখী হব না। তারপর রয়েছে সাজিয়ে লিখি, অর্থাৎ এখানে এলোমেলো আছে, আমরা সাজিয়ে লিখব। তাহলে কি আসতে পার? কাজ নেই করি যেন মনে ভালো আমি, তাহলে লাইনকে সাজালে কি হবে? আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপর রয়েছে কি দেই নাহি যেন ফাঁকি, আহা কাহারে কিছুতে, লাইন সাজালে কি হবে? কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি, সময় হেলা করি নাহি পাঠে যেন, অর্থাৎ সাজালে কি হয়? পাঠের সময় যেন নাহি করি হেলা। হেলা মানে অবহেলা। তারপর রয়েছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি। দেখো আমরা কি কি শিখেছি তার একটা চার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠতে হবে, গুরুজনদের আদেশ পালন করতে হবে, ভাই বোনদের সাথে মিলেমিশে থাকতে হবে, লোভকে সংবরণ করতে হবে, ভালো ছেলেদের সাথে মিশতে হবে, পড়াশোনায় অবহেলা করা যাবে না, কারোর সাথে ঝগড়া করা যাবে না, অন্যের দুঃখে আমরা দুঃখী হব এবং দুঃখ দূর করার চেষ্টা করব। তো এই হচ্ছে তোমাদের পাঠের অংশ। তো আমরা এখন দেখব তোমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত কি আসতে পারে। তো চলো আমরা দেখি। দেখো আমি তোমাদের জন্য কিছু শূন্যস্থান নিয়েছি। যেমন বড়দের ধ্যাস মেনে চলবো, আমরা একদম উত্তর দেখি। দেখো বড়দের আদেশ মেনে চলবো। আমরা পাঠ শেষ করে খেলতে যাই। আমরা পাঠ শেষ করে খেলতে যাই। কাজের ফাঁকি, অর্থাৎ কাজের পরে এখানে একটা গ্যাপ চিহ্ন ছিল, তাহলে কি হবে? এখানে কাজের ফাঁকি দেওয়া উচিত নয়। তারপরে কুভু মিথ্যা বলবো না। বাবা মা শিক্ষক আমাদের ধ্যাস গুরুজন, কাউকে ধ্যাস করব না, কাউকে হেলা করব না। লোভ ধ্যাস যেন চলতে পারে, অর্থাৎ লোভ সামলিয়ে যেন চলতে পারে। এখানে কিছু প্রশ্ন রয়েছে, যেমন কেমন শিশুকে সবাই ভালোবাসে? সত্যবাদী এবং সবার সাথে মিলেমিশে খেলা করে এমন শিশুকে সবাই ভালোবাসে। তো আমরা এখন অতি প্রয়োজনীয় কতগুলো বিপরীত শব্দ দেখব যা আমরা এই গল্প থেকে শিখব। দেখো প্রদত্ত শব্দের মধ্যে কি রয়েছে? সুখী, সুখী এর বিপরীত কি? দুঃখী। ভালোবাসার এর বিপরীত শব্দ হচ্ছে ঘৃণা। ভালোর বিপরীত হচ্ছে মন্দ। কাজের বিপরীত অকাজ এবং লোভের বিপরীত হচ্ছে নির্লোভ। আশা করি এগুলা পড়লেই তোমাদের এই পাঠ থেকে কমন আসবে। সময় নিয়ে তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 22 মানব জয়ের গল্প। অনেক দিন আগের কথা, তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্র পাড়ে সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের পিতা ধনী ছিলেন, তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসাবে। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন।
বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন, সেখানে গরিব মানুষ যেখানেই যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন, শিশুদের ভালোবাসতেন, শিশুদের নানা উপহার দিতেন। তার এই বিশেষ দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। ৬ ডিসেম্বর তার মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। এদিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়। উপহার দেওয়া হয়, শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়। শব্দ শিখি। সমুদ্রপাড়। সমুদ্রপাড় শব্দের অর্থ কি? সাগর তীর। দানশীলতা। দানশীলতা অর্থ দান করার গুণ। রীতি শব্দের অর্থ নিয়ম। তারপর রয়েছে বাক্য লিখি। অনেক অনেক দিকে বাক্য হয়। অনেকদিন পর গ্রামের বাড়িতে গিয়েছি। অল্প অল্প বয়সে তার মেধার পরিচয় পাওয়া যায়। বড় বড় হয়ে আমি মানুষের সেবা করব। ধনী লোকটি ধনী ছিলেন। মজার মা অনেক মজার খাবার রান্না করেন। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। তুরস্ক দন্তের সয় কয় দন্তের স যোগ ক। স্কুল নতুন শব্দ হচ্ছে স্কুল। জন্ম দন্তের নয় ময় দন্তের ন যোগ ম, একটি নতুন শব্দ হয় তন্ময়। সম্পত্তি ময় পয় ম যোগ প, একটি নতুন শব্দ কম্পন। সন্ধান দন্তের নয় দয় দন্তের ন যোগ ধ, একটি নতুন শব্দ কি হয়? বন্ধ। বুঝে নেই তুরস্ক একটি দেশের নাম। নিকোলাস ডে অর্থাৎ নিকোলাসের মৃত্যুদিন। এই দিন শিশুদের উপহার দেওয়া হয়। এক কথায় বলি অর্থাৎ একটা বড় বাক্যকে আমরা একটা শব্দের মাধ্যমে শেষ দিয়ে দেবো, এটাই হচ্ছে এক কথা। তাহলে যার বাবা মা নেই সে এতিম, অর্থাৎ এতিম বললে আমরা সহজে বুঝি যার বাবা মা নেই। যার দয়া আছে তাকে কি বলে? দয়ালু। যিনি দান করেন দানশীল। যার দুঃখ আছে দুঃখী। বিপরীত শব্দ পড়ি ও লিখি। ধনী এর বিপরীত গরিব। অল্প এর বিপরীত বেশি। কষ্ট এর বিপরীত সুখ। দয়ালু এর বিপরীত নির্দয়। ভালোবাসার বিপরীত ঘৃণা। তারপর রয়েছে বলি ও লিখি। এখানে কতগুলো প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে। দেখো, নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? নিকোলাস তুরস্কের জন্মগ্রহণ করেন। তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? নিকোলাসের মৃত্যু হয় ৬ ডিসেম্বর। নিকোলাসের মৃত্যু হয়। এরপর রয়েছে পুরুষবাচক ও স্ত্রীবাচক, অর্থাৎ পুরুষদেরকে আমরা কি বলি এবং সেই সাথে নারীদেরকে আমরা কি বলি। দেখো কি রয়েছে, পুরুষবাচকে বাবা, এর স্ত্রীবাচক মা। ভাই এর স্ত্রীবাচক কি? অর্থাৎ মেয়েদের আমরা কি বলি? বোন। বর ছেলেদের বলে বর, মেয়েদের বলে কনে। স্বামী এর স্ত্রীবাচক স্ত্রী, ছেলে এর স্ত্রীবাচক মেয়ে। এই হচ্ছে তোমাদের বইয়ের অংশ। আমরা এখন অতিরিক্ত কিছু দেখব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কমন। দেখো প্রথমে রয়েছে নিকোলাস সম্পর্কে 3টি বাক্য লেখো। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের বেড়ে ওঠা এতিম হিসাবে ৬ ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। নিচের শব্দগুলোর অর্থ লেখো। আনন্দ, আয়োজন, উপহার, বিলিয়ে দাও। আনন্দ, আনন্দ দিয়ে শব্দের অর্থ কি? খুশি, পুলক বা তৃপ্তি। আয়োজন, আয়োজন মানে ব্যবস্থা করা, সাজানো বা সংগঠিত করা। উপহার অর্থাৎ উপঢৌকন বা পুরস্কার। বিলিয়ে দেওয়া অর্থাৎ বিনামূল্যে বিতরণ করা অথবা বন্টন করা। এখানে কতগুলো প্রশ্ন রয়েছে। দেখো, উপহার দেওয়া লোকটি কি? উপহার দেওয়া লোকটি হচ্ছে নিকোলাস। নিকোলাস কেমন মানুষ হিসেবে পরিচিতি লাভ করে? দয়ালু মানুষ হিসেবে।
তারপর নিকোলাস মানে কি? নিকোলাস মানে মানব জয়। দেখো 9 নম্বর রয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। আনন্দ, বাবা, বড়, মানুষ, জয়। এগুলা দেখো, আনন্দের বিপরীত কি? নিরানন্দ। বাবার বিপরীত মা। বড়র বিপরীত ছোট। মানুষের বিপরীত অমানুষ। জয়ের বিপরীত পরাজয়। এখানে কিছু মিলান্তি রয়েছে, ডান পাশের সাথে বাম পাশের শব্দগুলো মিল করো। দেখো, নিকোলাস। নিকোলাস এতিম হিসেবে বেড়ে ওঠেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। 6 ডিসেম্বর নিকোলাস ডে। তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। নিকোলাস মানেই মানব জয়। এখানে যুক্ত বর্ণ রয়েছে গয়রফলা, গ যোগ র। একটি নতুন শব্দ কি? গ্রাম। দন্তে নয় ময়, দন্তে ন যোগ ম অর্থাৎ জন্ম। তারপর রয়েছে লয় পয়, ল যোগ প সমান সমান অল্প। দন্তে নয় দয়, দন্তে ন যোগ দ কি হয়? পছন্দ। দন্তে নয় নয় অর্থাৎ কি হয়? নতুন শব্দ বিভিন্ন। দন্তে নয় হয়, দন্তে ন যোগ হয়, একটি নতুন শব্দ সন্ধান। আশা করি এইগুলো পড়লেই তোমাদের পরীক্ষার জন্য 100% প্রস্তুতি সম্পন্ন হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পাঠ 23 তালগাছ। তালগাছ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে, বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। তোমাদের কবিতা পরীক্ষায় আসবে হচ্ছে মোট 10 লাইন, অর্থাৎ কবিতায় থেকে 8 লাইন এবং কবিতার নাম এবং কবির নাম হচ্ছে 2 লাইন। তাহলে মোট কয় লাইন হলো? মোট হচ্ছে 10 লাইন। 10 লাইনে 10 নম্বর। আমরা দেখে নেই এরপরে কি রয়েছে। শব্দ শিখি। সাত। সাত শব্দের অর্থ ইচ্ছা। ফুরে। ফুরে শব্দের অর্থ ভেদ করে। পত্তর। পত্তর শব্দের অর্থ পাতা বা পত্র। আরবার। আরবার অর্থ আবার। বাক্য বলি ও লিখি। তালগাছ। তালগাছ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। যেমন একটা তৈরি করে দিয়েছি, যেমন দেখো, তালগাছ অনেক উঁচু হয়। মেঘ। আকাশে কালো মেঘ জমেছে। ইচ্ছা। শিশুটির মেঘ ছুঁতে ইচ্ছে করে। ঝড় ঝড়। আজ সারাদিন ঝড় বৃষ্টি হচ্ছে। হাওয়া। হাওয়া থেমে যাওয়ায় পাতাগুলো নড়ছে না। পৃথিবী। তাল গাছটির ভালো লাগে পৃথিবীর কোনটি? তোমরা এখানে তোমাদের নিজস্ব মতো তৈরি করতে পারো। এরপর রয়েছে আমাদের চেনা 5টি গাছের নাম বলি ও লিখি। এটা তোমরা চেষ্টা করবে। যুক্ত বর্ণ ভেঙে লিখি। যেমন কি রয়েছে? ইচ্ছা অর্থাৎ চয় ছয়। এখানে কি কি যুক্ত রয়েছে? চ যোগ ছ। যুক্ত মানে কয়টা অক্ষর একত্রে রয়েছে? থর। তাহলে থয় থয়, থ যোগ থ। পত্তর, তার মানে তরে কি হয়? ত যোগ ত, পত্তর। কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি, তোমরা শিখে বলবে। এরপরে রয়েছে বুঝে নেই। উকি মারে আকাশে অর্থ কি বোঝায়? মুখ বাড়িয়ে আকাশ দেখা। মেঘ ফুরে যায় অর্থাৎ এটাতে কি বোঝায়? মেঘ ফুটো করে উপরে উঠে যায়। ফেরে তার মনটি অর্থাৎ মন ফিরে আসে। ফেরে মানে ফিরে আসা। তাহলে মা যেন হয় মাটি তার, অর্থাৎ তাহলে এটাতে কি বোঝাচ্ছে? তার কাছে মাটিকে মা মনে হয়। এরপর রয়েছে বলি ও লিখি। কবিতাটির কবির নাম কি? কবিতাটির কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? তাল গাছ সব গাছ ছাড়িয়ে উঁচুতে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে। বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে?
বাতাস হলে তাল গাছের পাতাগুলো ঝরঝর থরথর করে কাঁপে। তাল গাছ মনে মনে কাকে মা ভাবে, তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে। সঠিক উত্তরটি বলি ও লিখি। তাল গাছ উকি মারে। তাল গাছ কোথায় উকি মারে? তাল গাছ উকি মারে আকাশে। তাল গাছের মনের ইচ্ছা কি? কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে। বাতাস হলে তাল গাছের থরথর করে পাতা কাঁপে। তারপর রয়েছে ডাক টেনে মিল করি। তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাই তো সে ঠিক তার মাথাতে। মনে সাত কালো মেঘ ফুঁড়ে যায়, তারপরে হাওয়া যেই থেমে যায়, সেইভাবে মা যেন হয় মাটি তার। গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি। দেখো আমি কিছু লিখে দিয়েছি। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। ফলজ, বনজ ও ঔষধি গাছের অবদান অপরিসীম। ঘরবাড়ি নির্মাণ, আবাসপত্র তৈরি, আসবাবপত্র তৈরি ও জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়। এই হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর উত্তর। আমরা এখন দেখব অনুশীলনী ছাড়াও বাইরে থেকে কি কি প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেইগুলো। তো আমরা অতিরিক্ত কিছু দেখে ফেলি। দেখো এখানে কতগুলো শব্দের অর্থ রয়েছে। ডানা, ডানা শব্দের অর্থ কি? ডানা শব্দের অর্থ পাখা বা পাখনা। হাওয়া, হাওয়া শব্দের অর্থ বাতাস বা বায়ু। কোণ, কোণ শব্দের অর্থ কোণা বা প্রান্তর। কাপা, কাপা শব্দের অর্থ কি? কম্পন বা শিহরণ। উকি, উকি শব্দের অর্থ আড়াল থেকে দেখা। উড়ে, উড়ে শব্দ অর্থ কি? শূন্যে বিচরণ করে। ফেলে, ফেলে অর্থ ত্যাগ করে। এড়িয়ে, এড়িয়ে অর্থ অতিক্রম করে। তারপর রয়েছে কিছু প্রশ্ন। দেখো তাল গাছ কোথায় উকি মারে? তাল গাছ আকাশে উকি মারে। কি ফেলে তাল গাছ উড়ে যায়? ভাষা ফেলে তাল গাছ উড়ে যায়। তাল গাছ কোথায় যেতে চায়? তারাদের এড়িয়ে আকাশ বেড়ানোর ইচ্ছা করে। তো এখানে কিছু প্রশ্ন রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়ে দেখতে পারো। তাল গাছ পাখা চায় কেন? তাল গাছ আকাশের মেঘমালাকে উড়তে দেখে মেঘের মতো তারও ইচ্ছে হয় আকাশে ওড়ার, তাই সে পাখা চায়। এখানে আরো দরকারের মধ্যে রয়েছে, দেখো এখানে কিছু সমার্থক শব্দ রয়েছে বা নিচের শব্দগুলো সমার্থক শব্দ, অর্থাৎ একই শব্দ, যেমন একজন মানুষের কয়েকটা নাম থাকে ঠিক তেমনি একটা জিনিসের কয়েকটা নাম থাকে। যেমন পৃথিবী, পৃথিবীর অপর নামগুলো কি কি হচ্ছে? ধরণী এবং ধরা। মাটি, মৃত্তিকা, মৃৎ। মা, জননী, জন্মধাত্রী। গাছ, তরু, বৃক্ষ, পাতা, পত্র, পল্লব, আকাশ, অম্বর, গগন। শূন্যস্থান রয়েছে একটু কমন, তো চলো আমরা শূন্যস্থানটি দেখে নেই। এক পায়ে দাঁড়িয়ে, কালো মেঘ ফুঁড়ে যায়, ঢ্যাস মেলে তার, অর্থাৎ ইচ্ছাটি মেলে তার। কাপে পাতা, কাপে পাতা, পত্তর। এই হচ্ছে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দেখব তোমাদের বইয়ের পাঠ 25 আদর্শ ছেলে। চলো শুরু করি। পাঠ 25 আদর্শ ছেলে। কুসুম কুমারী দাস। কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতেই হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি পড়ে রয়। তোমাদের পরীক্ষায় কবিতা 8 লাইন লিখতে হবে এবং কবিতার নাম এবং
কবির নাম হচ্ছে 2 লাইন, তাহলে হচ্ছে মোট কত? মোট 10 লাইন। মোট 10 লাইনে 10 নম্বর লিখতে হবে। শব্দ শিখি। আদর্শ, আদর্শ শব্দের অর্থ কি? অনুসরণীয়। পণ, পণ শব্দের অর্থ অঙ্গীকার। তেজে ভরা মন অর্থাৎ উদ্দীপ্ত মন। আগুয়ান, অগ্রসর। সবারই অর্থ সবারই। চেতনা, চেতনা শব্দের অর্থ বোধ। সাদা প্রাণ অর্থ সুন্দর মন। কল্যাণ, কল্যাণ শব্দের অর্থ কি? মঙ্গল। বিশ্বমাঝার, পৃথিবীর মধ্য। বিশ্বমাঝার অর্থ পৃথিবীর মধ্য। এরপর রয়েছে কবিতা। একটি কবিতার একজন কবিতার একটি চরণ বলি, অন্যজন পরের চরণটি বলি। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। হাতে প্রাণে খাট সবে, শক্তি কর দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এরপর রয়েছে বলি ও লিখি। কথার চেয়ে কিসে বড় হতে হবে, অর্থাৎ কথার চেয়ে কাজে বড় হতে হবে। কেমন ছেলে কেউ চায় না, কথায় কথায় যার চোখে জল আসে মাথা ঘুরে যায়, এমন ছেলে কেউ চায় না। শিশুরা কি পণ করবে? শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। কিভাবে দেশের কল্যাণ হয়? পড়াশোনা করে ছেলেরা ছেলেরা আদর্শ মানুষ হবে, হলে দেশের কল্যাণ হবে। এরপর রয়েছে, দেখো কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি। তোমরা বন্ধুরা মিলে চেষ্টা করবে। মিলিয়ে পড়ি ও লিখি। বড় হতে হবে কিসে? কাজে। বিপদ আসিলে ঢ্যাস এগিয়ে যাবে, পিছিয়ে আসবে। তাহলে বিপদ আসলে কি হবে? এগিয়ে যাব। মুখ থাকতে হবে, মুখে থাকতে হবে। কি থাকতে হবে? হাসি নাকি কষ্ট? তাহলে মুখে থাকতে হবে হাসি। কোনটি ভালো কাজ ও খারাপ কাজ? 1 নম্বর রয়েছে মারামারি, এটি খারাপ কাজ। 2 নম্বর রয়েছে বৃক্ষরোপণ, এটি ভালো কাজ। 3 নম্বরে বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পার করতে সাহায্য করে, এটিও ভালো কাজ। দেশের কল্যাণের জন্য কি করা যায়? লিখি। উত্তর হিসেবে আমি দিয়েছি, শুধু কথায় বড় হলে হবে না, কাজে বড় হতে হবে। একজন কাজ এমন কাজ করতে হবে যা দেশের জন্য কল্যাণ ব্যবহৃত হয়। বিপদ এলে সকলের আগে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। ভীরুতা বা কাপুরুষতা নয়। হাসি মুখে নির্ভীক পাচার ঘিরে নির্ভীক চিত্রে মানুষের মতো মানুষ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রাণপণে খাটলে এবং শক্তি দাঁড় করলে। প্রথমেই আমরা অতিরিক্তর মধ্যে প্রথমে দেখবো ফাঁকা ঘর। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হাসি মুখে বুকে ভরা। পরের লাইন কি? মানুষ হইতে হবে এই তার পণ। কিছু ডান পাশের সাথে বাম পাশের শব্দগুলোর মিল করি। ছেলে, মেয়ে, বড় ছোট, হাসি কান্না, বিপদ আপদ, দেশ বিদেশ, চোখ কান হাত পা। তো এগুলো পড়লেই আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পাঠ 26 মুক্তিযুদ্ধে রাজার বাগ। ঢাকার রাজার বাগে আছে
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছে ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সেই জাদুঘরের কথা শুনেছিল। 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে এখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধেও জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেই দিন বিকেলবেলা ওরা রাজারবাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। সেখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুইজনে নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র আর একটি হলো পাগলা ঘণ্টা। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল। মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাহিরের পুলিশরা প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে হয় মানুষ একটু ভয় করেনি। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এরপর রয়েছে শব্দ শিখি। বীরত্ব। বীরত্ব শব্দের অর্থ সাহসিকতা। পরিপাটি অর্থাৎ সুন্দর করে সাজানো। গ্যালারি। গ্যালারি শব্দের অর্থ প্রদর্শন স্থান। বেতার যন্ত্র অর্থাৎ বিনা তারে খবর পাঠানোর যন্ত্র। পাগলা ঘণ্টা সতর্ক করার ঘণ্টা। কামান গোলা নিক্ষেপ করার অস্ত্র। প্রতিরোধ বাধা। অসীম সীমাহীন। গর্ভ গৌরব। বাক্য লিখি। মুক্তিযুদ্ধ। 1971 সালে এদেশে মুক্তিযুদ্ধ হয়। জাদুঘর। মুক্তিযুদ্ধে জাদুঘর ঢাকায় অবস্থিত। অবদান স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অবদান সর্বোচ্চ। অস্ত্র শত্রু এলে বাঙালিরা অস্ত্র হাতে লড়তে জানে। লড়াই বাঙালিরা 9 মাস লড়াই করে বিজয়ী হয়। এখানে তোমরা তোমাদের সহজ মতো নিজেরাও তৈরি করে দিতে পারবে। নিতে শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। ঢাকার রাজারবাগে আছে পুলিশ জাদুঘর। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব ঢ্যাস করে সাজানো, খুবই পরিপাটি করে সাজানো। জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত ঢ্যাস ও জিনিসপত্র, ব্যবহৃত পোশাক ও জিনিসপত্র। পুলিশ সদস্যদের কাছে ছিল দেশ অস্ত্র, ছিল সাধারণ অস্ত্র। বুঝে নেই অর্থাৎ এই শব্দগুলো দিয়ে কি বোঝায় সেটা আমরা বুঝে নেই। স্মৃতিময় অর্থ মনে রাখার মতো বিষয়। পাঠাগার যেখানে পড়ার জন্য বই রাখা হয়।
গ্যালারি, গ্যালারিতে কি বোঝায়? শিল্পকর্ম প্রদর্শনী ভবন বা কক্ষ। আত্মত্যাগ দিয়ে বোঝায় নিজের সবকিছু ত্যাগ। উত্তর বলি ও লিখি। দেখো প্রশ্নগুলার উত্তর দেখি। রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। রাজারবাগ পুলিশ লাইনে সেই স্মৃতি বহন করে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, জাদুঘরে ঢুকতেই প্রথমে কি চোখে পড়ে? জাদুঘরে ঢুকতেই প্রথমে বাম পাশে চোখে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। সেখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে। এই হচ্ছে তোমার 3টা প্রশ্নের উত্তর। এরপর রয়েছে, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি করি। অর্থাৎ দেখো বাম পাশে কতগুলো শব্দ রয়েছে এবং ডান পাশে রয়েছে, যার সাথে যেটা মিলবে সেটা এই ঘরে তোমাদেরকে লিখতে হবে। তো আমরা শব্দ মানে দেখো, মুক্তি যুদ্ধ, রাজার কি হবে? রাজার সাথে বাঘ হবে, রাজার বাঘ। পাঠ, পাঠ দিয়ে কি হবে? পাঠ দিয়ে কি হতে পারে? পাঠাগার। এই যে পাঠাগার। সেনা, সেনা দিয়ে কি হবে? সেনা বাহিনী, সেনা বাহিনী। আত্ম, আত্ম দিয়ে কি হবে? আত্মত্যাগ। এখানে তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, তোমরা মিলিয়ে নিতে পারো। রবিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরে কি কি দেখলো তা বলি ও লিখি। দেখো আমি কিছু লিখে দিয়েছি। হ্যাঁ, রবিন ভেতরে ঢুকে বঙ্গবন্ধু গ্যালারি এবং গ্যালারির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পেল। গ্যালারির পাশেই দেখলো বই বিক্রয় কেন্দ্র ও পাঠাগার। সে সিঁড়ি দিয়ে নিচে মূল জাদুঘরে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, ব্যবহৃত পোশাক ও জিনিসপত্র দেখলো। তাছাড়া বেতার যন্ত্র, পাগলা ঘন্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করা হয়েছিল, অর্থাৎ পাগলা ঘন্টা দেখতে পেল। এই হচ্ছে তোমাদের বইয়ের পাঠের অংশ। আমরা এখন দেখব বইয়ের পাঠের বাহিরেও অতিরিক্ত কি দরকারে আছে যা তোমাদের পরীক্ষায় আসার মতো। চলো দেখে নেই। তো প্রথমেই আমাদেরকে দেখতে হবে অতিরিক্ত কিছু শব্দের অর্থ। দেখো হাতিয়ার, হাতিয়ার অর্থ অস্ত্র। স্মরণ অর্থ স্মৃতি বা মনে রাখা। পাঠাগার, গ্রন্থাগার। জাদুঘর, প্রদর্শনমালা, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। বার্তা অর্থ খবর বা সংবাদ। শহীদ, দেশের জন্য জীবন দানকারী ব্যক্তি। স্বাধীন, স্বাধীন অর্থ মুক্ত বা সার্বভৌম, পরাধীন নয় এমন। তারপর রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। বীরত্ব, গ্যালারি, কামান, বেতার যন্ত্র, প্রতিরোধ। বীরত্ব দিয়ে কি হবে? মুক্তিযুদ্ধে রাজারবাগের পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন। গ্যালারি, পুলিশ গ্যালারিতে ঢুকতেই বামে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। কামান, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিল কামান ও ভারী অস্ত্র। বেতার যন্ত্র, সেই সময় বেতার যন্ত্রের মাধ্যমে সারা দেশে পুলিশ সদস্যরা যোগাযোগ করতেন। প্রতিরোধ, সেই সময় সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী। এখানে কিছু প্রশ্ন রয়েছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারো। কোন যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি? মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা এখান থেকে কিছু যুক্ত বর্ণ দেখে নেই। মুক্তি, কয় তয়, ক যোগ ত। নতুন শব্দ কি হয়? রক্ত, শক্ত। যুদ্ধ, ধয় ধয়, ধ যোগ দ। নতুন শব্দ কি হয়? শুদ্ধ, বন্ধ। বঙ্গবন্ধু, দন্তে নয় ধয় রুস্যকার, দন্তে ন যোগ ধ যোগ রুস্যকার। তাহলে কি হতে পারে? সিন্ধু, এইটা একটা শিখলেই হবে। বস্ত্র, দন্তে শয় তয়, দন্তে ন যোগ ত যোগ রফলা, কি হয়? মন্ত্র, ষড়যন্ত্র। আত্মত্যাগ, আত্ম, তাহলে ত যোগ ম, কি হয়? নতুন শব্দ আত্মীয়, আত্মা।
এইগুলা পড়লেই তোমাদেরকে আশা করি কমন পড়বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পাঠ 27 নিজের মতো লিখি। চলো আমরা শুরু করি। পড়ি। আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে, রাতের বেলা শিশির কণা গুড়িয়ে পড়ে ঘাসে। শব্দ বসাই। রোদ উঠেছে, রোদ উঠেছে, মেঘ গিয়েছে দূরে, গাছের ছায়ায় পাতার নাচন, গাইছে পাখি সুরে। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, কাঁপলো পাতা বাঁশের বন, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাই না দেখে নাচছে মন। পড়ি। ছুটির দিন, ঘুমাচ্ছিলাম, হঠাৎ শুনি মিউ মিউ শব্দ, জেগে উঠে দেখি ঘরের ভেতর ছোট্ট একটা বিড়াল ছানা। আমি জিজ্ঞেস করলাম কি চাই? বিড়ালটি বলল মিউ মিউ। আমি বললাম ক্ষুধা লেগেছে। বিড়ালটি আবার বলল মিউ মিউ। বললাম কি খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম। বিড়ালটি চুক চুক করে দুধ খেলো। বললাম পেট ভরেছে? বিড়াল ছানা বলল মিউ মিউ। আমি বললাম আবার মিউ। এরপর রয়েছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি। ভোরবেলা পাখি ডাকছে, ভাবছি পাখিটা ক্ষুধার্ত। ভাবছি পাখিটা ক্ষুধার্ত। আমি জিজ্ঞেস করলাম কি চাই? পাখি বলল কু কু। বললাম তোমার ক্ষুধা লেগেছে, খাবে কি? পাখি বলল কু কু। আমি বললাম এই নাও বিস্কুট। পাখিটা কুট কুট করে বিস্কুট খেলো। তারপর পাখিটা উড়ে গেল। এটা হচ্ছে তোমাদের আগের পাঠের মতোই, তার সাথে মিলিয়ে মিলিয়ে তোমাকে পাখির সাথে মিলিয়ে লিখতে হবে। এখানে উত্তর দিয়ে দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। তারপর রয়েছে নিজের মতো লিখি। এখানে তোমাদের নিজের মতো একটা গল্প লিখতে হবে। তো আমি দেখো একটা লিখে দিয়েছি, কি সেটা? উত্তর: মানুষ প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতির সঙ্গে এক নিবিড় টান রয়েছে মানব মনের। চাঁদ, সূর্য, নদী, বৃষ্টি, পাখি, জ্যোৎস্নারাত সবই প্রকৃতির অনন্য উদাহরণ। জ্যোৎস্না স্নান শোভিত রাতকে মানুষ উপভোগ করে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এবং হঠাৎ বৃষ্টিতে মানব মন প্রফুল্ল হয়ে ওঠে। প্রকৃতির সঙ্গে মানব মনে রয়েছে অবিচ্ছেদ্য আত্মিক টান। এই হচ্ছে তোমাদের পাঠের অংশ। এখান থেকে অতিরিক্ত বলতে হবে তোমাদের কিছু বিপরীত শব্দ রয়েছে। দেখুন দূরে, কাছে, হাসে, কাঁদে, রাত দিন, ভেতর বাহির, ঘন পাতলা। তারপর রয়েছে কিছু যুক্ত বর্ণ। বৃষ্টি মূর্ধন্য ষ ট, মূর্ধন্য স যোগ ট, দৃষ্টি, কষ্ট, ঘুমাচ্ছিলাম চ ছ, চ যোগ ছ, ইচ্ছা, স্বেচ্ছা, টয় র ফালা, ট যোগ ট, ছোট্ট, টয় টয়, ছোট্ট, টয় টয়, ট যোগ ট, ভুট্টা, চট্টগ্রাম, জিজ্ঞাসা, বর্গীর জয় ইয়, বর্গীর জ যোগ ইয়, অজ্ঞ, জ্ঞানী, যুক্ত খরশুকার খু, ক যোগ মধ্যাহ্ন স, রস্যকার, ক্ষুদ্র, ক্ষুব্ধ। তোমাদের এর পরের পাঠে রয়েছে পাঠ 28 প্রতিযোগিতার নাম লিখি। নোমান স্যার বললেন স্কুলে সংস্কৃতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তোমরা অংশ নিতে চাও? অনেকেই বলল জি স্যার। স্যার জিজ্ঞেস করলেন সংস্কৃতি প্রতিযোগিতায় কি হয় জানো? মিতু বলল গানের প্রতিযোগিতা হয়। রাজু বলল ছবি আঁকার প্রতিযোগিতা হয়। জিমিত বলল গল্প বলার প্রতিযোগিতাও হয়। নোমান স্যার বললেন হ্যাঁ, এগুলো সব হয়। জিমিত বলল আমি গল্প বলায় অংশ নেব। গল্প বলতে আমার ভালো লাগে। স্যার বললেন খুব ভালো, চলো
এবার একটি ছক আঁকি। ছকটিতে নিজের ভালো লাগার কথা লিখি। স্যার বোর্ডে একটি ছক আঁকলেন, বললেন, আমার মতো করে তোমরাও ছকটি আঁকো। কি কি করতে ভালো লাগে? আমার নাম, অর্থাৎ এখানে তোমাদের নাম লিখতে হবে। যা ভালো লাগে, অর্থাৎ আমরা যা যা এখানে অংশগ্রহণ করতে চাই সেগুলা এখানে দিতে হবে, যেমন অঙ্ক দৌড়, গান গাওয়া, গল্প বলা। সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন, বললেন, চলো এবার সংস্কৃতি প্রতিযোগিতার ফর্ম পূরণ করি। তার আগে জেনে নেই প্রতিযোগিতার বিষয়। তিনি পরের পৃষ্ঠার বিজ্ঞপ্তিটি পড়ে শোনালেন। বিজ্ঞপ্তি: সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি বছরের মতো এবারও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় দেশের গান, গল্প বলা, ছড়া গান, কবিতা আবৃত্তি, নাচ, ছবি আঁকা। আগ্রহী শিক্ষার্থীদের ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হলো। প্রধান শিক্ষক, কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজ্ঞপ্তি পড়া শেষে নোমান স্যার সবাইকে ফর্ম দিলেন, বললেন, ফর্ম পূরণ করে আমার কাছে জমা দাও। সংস্কৃতি প্রতিযোগিতা। প্রতিযোগীর নাম মোহাম্মদ রাইসুল ইসলাম, শ্রেণী ৩য় শ্রেণী, শাখা প্রভাতী, রোল ১। অংশগ্রহণের বিষয় কবিতা আবৃত্তি, ছবি আঁকা। তারিখ ২৬ তারিখ ৩ মাস ২০২৪ বা ২৫। এই হচ্ছে তোমাদের বইয়ের অংশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।